তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। তোমরা সবাই এই নিচের ছবিগুলি লক্ষ্য করো। তোমরা দেখতে পাচ্ছ প্রথম ছবিটা হলো বাংলাদেশ ব্যাংকের একটা ছবি, যেটা মতিঝিলে অবস্থানরত। দ্বিতীয় ছবিতে দেখছো অনেকগুলো নোটের বান্ডিল দেখতে পাচ্ছ, একেবারে নতুন। নিচে আরেকটা ব্যাংকের শাখা দেখানো হচ্ছে, জনতা ব্যাংকের। সর্বশেষ যে ছবিটা দেখতে পাচ্ছ, এখানে দেখা যাচ্ছে বেশ কিছু টাকা একজনের হাতে। অর্থ এখানে যতগুলো আমরা ছবি দেখছি তার সবগুলোর সাথে অর্থ লেনদেনের ব্যাপার জড়িত আছে। তাই আজকের পাঠ হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন ও মুনাফা। আজকের পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে তা হলো চক্রবৃদ্ধি মুনাফা কি তা ব্যাখ্যা করতে পারবে, চক্রবৃদ্ধি মূলধনের সূত্র গঠন করতে পারবে, চক্রবৃদ্ধি মুনাফার সূত্র গঠন করতে পারবে, চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে পারবে এবং চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে পারবে। তাহলে চলো আমরা এক এক করে দেখে নেই। চক্রবৃদ্ধি মূলধন ও মুনাফা। তোমরা দেখতে পাচ্ছ প্রারম্ভিক মূলধন এখানে 1000 টাকা ধরা হয়েছে। এটা যে কোনো অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমে ধরে নিচ্ছি প্রারম্ভিক মানে সর্বপ্রথম যে টাকাটা আমি ব্যাংকে অথবা কাউকে দিচ্ছি সেই টাকার পরিমাণটাকে বোঝানো হয়েছে। আমরা ধরে নিলাম সেই টাকার পরিমাণ হলো 1000 টাকা এবং সে যে মুনাফা পাবে এই টাকার উপরে প্রতি বছরে রেট অফ ইন্টারেস্ট হিসাবে সেটা হলো 10 টাকা করে পাবে, অর্থাৎ 10%। তাহলে প্রথম বছর শেষে সে যে মুনাফাটা অর্জন করবে সেটা হলো 100 টাকা। এই 100 টাকাটা কিভাবে আসছে তোমরা এখান থেকে বুঝে নিতে পারবে যে তার প্রারম্ভিক মূলধন ছিল 1000 টাকা। 1000 টাকার 10% মুনাফা কত, সেটাই হচ্ছে 100 টাকা। এবার আসো এই চক্রবৃদ্ধি মূলধন জিনিসটা কিভাবে বের হচ্ছে। প্রথম বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন, অর্থাৎ ওই ব্যক্তি বছর শেষে মুনাফা সহ যে পরিমাণ টাকাটা পাওয়ার কথা এই সম্পূর্ণটা মিলিতভাবে সে পাবে 1100 টাকা এবং এটাকেই বলা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। আমরা এরপরে যাব। এবার আমরা দেখছি দ্বিতীয় বছরের প্রারম্ভিক মূলধন। আমরা দেখে নিয়েছি যে প্রথম বছর শেষে সবকিছু মিলিয়ে ওই ব্যক্তির অর্জন হচ্ছে 1100 টাকা। তো আমরা আগের অংশে দেখলাম যে প্রথম বছরের সকল হিসাব কিতাব মিলিয়ে আমরা পেয়েছি 1100 টাকা মুনাফা সহ, ইন টোটাল পেয়েছি 1100 টাকা। দ্বিতীয় বছর যখন আমি কাজ শুরু করব তখন সেই টাকাটাই হচ্ছে আমার দ্বিতীয় বছরের প্রারম্ভিক মূলধন। এই পুরো টাকাটা তখন আমার মূলধন হিসেবে কাজ করবে। দ্বিতীয় বছর শেষে মুনাফা, অর্থাৎ এই 1100 টাকার উপরে ওই 10% করে যদি মুনাফা ধরা হয় তাহলে তোমার টাকাটা আসবে 110 টাকা। এটা হলো এই সম্পূর্ণ টাকার উপরে মুনাফা 10%। তাহলে দ্বিতীয় বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন পুরো টাকাটা তুমি কত পাবে? 1000 টাকা দেখতে পাচ্ছ, এখানে আগে 100, পরে তোমার মুনাফার আরো 100, তাহলে দুটো 100 টাকার নোট আসছে এবং আরো 10 টাকা ছিল। ইন টোটাল এই 1210 এটা হচ্ছে তোমার দ্বিতীয় বছরের শেষে চক্রবৃদ্ধি মূলধন এবং এই মূলধনটাই হচ্ছে তোমার তৃতীয় বছরের প্রারম্ভিক মূলধন হিসেবে কাজ করবে। এই হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের হিসাবটা। আমরা আরো কিছু বিষয় থেকে এটা ক্লিয়ার হতে পারবো।
চক্রবৃদ্ধি মুনাফা বলতে কি বোঝায়? দেখো, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে প্রত্যেক বছরের শেষে মূলধনের সাথে মুনাফা যোগ হয়ে নতুন মূলধন হয়। আমি আবার রিপিট করছি, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে প্রত্যেক বছরের শেষে মূলধনের সাথে মুনাফা যোগ হয়ে নতুন মূলধন হয়। যদি কোনো আমানতকারী ব্যাংকে ১,০০০ টাকা জমা রাখেন এবং ব্যাংক তাকে বার্ষিক ১২% মুনাফা দেয়, তবে আমানতকারী বছর আন্তে মানে বছর শেষে ১,০০০ টাকার ওপর মুনাফা পাবেন। অর্থাৎ এই ১২% যে মুনাফাটা আসবে সেটা এই ১,০০০ টাকার উপরে সে পাবে। তাহলে আমরা হিসাবটা দেখি, ১,০০০ টাকার ১২% বা ১,০০০-এর ১২/১০০ অর্থাৎ ১২০ টাকা তিনি পাবেন এবং এই ১২০ টাকা হচ্ছে সেই ব্যক্তির প্রথম বছর শেষে মুনাফা। তাহলে দ্বিতীয় বছরের জন্য তার মূলধন হবে, এটা ছিল প্রথম বছরে তার মুনাফার পরিমাণ। তো দ্বিতীয় বছরের জন্য তখন তার টোটাল মূলধন হবে ১,০০০ টাকা উনি জমা রেখেছেন, ১২০ টাকা উনি মুনাফা পেয়েছেন। এই পুরোটা টাকা যোগ করলে আমরা পাচ্ছি ১,১২০ টাকা এবং এটাকেই বলা হবে চক্রবৃদ্ধি মূলধন। এবার দ্বিতীয় বছরান্তে এই ১,১২০ টাকার উপর আবার ১২% মুনাফা দেওয়া হবে। তাহলে ১,১২০ টাকার ১২%কে আমরা যদি ভেঙে লিখি, তোমরা দেখতে পাচ্ছ ১২/১০০% কে ভাঙানো হয়েছে। আমরা এখানে কাটাকাটি করে সর্বশেষ পাবো ১৩৪.৪০ টাকা। এটা হচ্ছে নতুন যে মুনাফাটা সে পাচ্ছে সেই টাকাটা। তাহলে তৃতীয় বছরের জন্য আমানতকারীর চক্রবৃদ্ধি মূলধন হবে আগে যেটা খাটিয়েছে টাকাটা অর্থাৎ ১,১২০, নতুন করে সে একটা মুনাফা পেল ১৩৪ টাকা ৪০ পয়সা, সম্পূর্ণটা যোগ করলে পাচ্ছে ১২৫৪ টাকা ৪০ পয়সা। এই টাকাটা হচ্ছে তার এখনকার চক্রবৃদ্ধি মূলধন হিসাবে তৃতীয় বছরে কাজ করতে পারবে। এভাবে প্রতি বছরান্তে ব্যাংকে আমানতকারীর মূলধন বাড়তে থাকবে। এই বৃদ্ধিপ্রাপ্ত মূলধনকে বলা হয় চক্রবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি মূল। আর প্রতি বছর বৃদ্ধিপ্রাপ্ত মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় একে বলা হয় চক্রবৃদ্ধি মুনাফা। তবে এই মুনাফা নির্ণয়ে ৩ মাস, ৬ মাস বা এর চেয়ে কম সময়ের জন্য হতে পারে। এবার কিভাবে সূত্র গঠন করা যায় আমরা সেটা এখন একটু দেখব। ধরা যাক প্রারম্ভিক মূলধন বা আসল পি আর বার্ষিক মুনাফার হারকে আর ধরা হলো। প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে আসলের সাথে মুনাফা যোগ। আসল মানে হচ্ছে হলো পি আর মুনাফা হচ্ছে পির সাথে আর গুণ। কিভাবে আর গুণ ভালো করে বুঝে নাও, এই আর বলতে ইন্টারেস্টের রেটটাকে বোঝানো হয়। তাহলে কত টাকার উপরে এই রেট, এই জন্য পি ইন্টু আর লিখা হয় সবসময়। এইখান থেকে আমরা একটা কমন নিয়ে নিয়েছি, দেখো পি ইন্টু 1+r, পি কমন নেওয়া হয়েছে। দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হবে প্রথম বছরের চক্রবৃদ্ধি মূলধন, অর্থাৎ যেটা আমরা এই যেখানে পেয়েছি তার সাথে আবার মুনাফা। তাহলে দেখো লাইনটা সবাই আবার দেখো, প্রথম বছরের চক্রবৃদ্ধি মূলধন ছিল পি ইন্টু 1+r, আমাদের নিয়ম অনুযায়ী তারপরে প্লাস হচ্ছে মুনাফা। মুনাফা মানে যেই টাকাটা তুমি পাবে মূলধন সেটার সাথে আর গুণ। তাহলে আমরা পেয়েছি এটা, এটাই আবার লিখতে হবে এবং এর সাথে আর গুণ হবে। এবার তুমি এখান থেকে কি কি কমন নিতে পারো, দেখো এই দুটো রাশি থেকে আমরা পি কমন নিতে পারি এবং 1+r কমন নিতে পারি। তাতে করে এই জায়গায় কিছুই থাকবে না বিধায় একটা 1 আসবে আর এইখানে একটা আর চলে আসবে, এই হলো কমন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 1+r মোট দুবার আছে। আমরা এখানে স্কয়ার দিতে পারি। একইভাবে যদি তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন বের করতে হয় তাহলে দ্বিতীয় বছরে আমরা পেয়েছি পি ইন্টু 1+r এর উপর স্কয়ার, তাহলে এই টাকার সাথে আবার আর গুণ করতে হবে মুনাফার জন্য। আবার এখান থেকে আমরা কমন নিতে পারবো। কমন নেওয়ার পরে সর্বশেষ দেখতে পাচ্ছি আমাদের 1+r কিউব।
তাহলে আমরা কি লক্ষ্য করলাম? প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনে 1+r এর সূচক ছিল 1, অর্থাৎ ওখানে কিছুই আমরা দেখিনি, বিধায় সূচক হচ্ছে 1 পাওয়ার। দ্বিতীয় বছরান্তে আমরা সূচক দেখেছি 2, তৃতীয় বছরে দেখেছি 3। যদি এখন এটা n তম বছর হয় সেক্ষেত্রে আমার সূচক হবে n, এবং তখন যে সূত্রটা তৈরি হবে চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে সেটা হচ্ছে c = p × 1 + r⁴n। সূত্রটা সবাই এখানে দেখবে। আর চক্রবৃদ্ধি মুনাফা এটা হবে কিরকম? চক্রবৃদ্ধি মূলধন থেকে প্রারম্ভিক মূলধনটাকে বাদ দিতে হবে, অর্থাৎ যখন আমরা চক্রবৃদ্ধি মূলধনটা পাচ্ছি সর্বশেষ, সেখান থেকে তার পূর্বে যে মূলধনের উপরে কাজ করছি সেটাকে মাইনাস করতে হয়। তাহলে দেখো তখন আমার সূত্রটা কেমন দাঁড়াচ্ছে। আমি সূত্র দুটিকে ইন্ডিকেট করে দিচ্ছি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে এটি, c = p × 1 + r⁴n, আর চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে p × 1 + r⁻n - p। অর্থাৎ এই সূত্রটাকে আমরা আরেকভাবে লিখতে পারি c - p। তোমরা একটু ভালো করে দেখো, c এর মান যদি এটা হয়, এই প্রথম অংশটুকুই কিন্তু c। তার মানে চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন থেকে প্রারম্ভিক মূলধন বিয়োগ করলেই হবে। তাহলে এক নজরে সংজ্ঞার মতো করে যদি আমরা দেখতে চাই, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে প্রত্যেক বছরের শেষে মূলধনের সাথে মুনাফা যোগ হয়ে নতুন মূলধন হয়। প্রতি বছরান্তে আমানতকারীর বৃদ্ধিপ্রাপ্ত মূলধনকেই চক্রবৃদ্ধি মূল অথবা চক্রবৃদ্ধি মূলধন বলে। সময়কে সাধারণত বছরে প্রকাশ করে নিতে হয়। বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। কি কি দেওয়া আছে আমরা আগে একটু দেখে নেই। মুনাফার হার দেওয়া আছে, শতকরা বলা হয়েছে, তার মানে 10%। এটাকে আমরা 10কে 100 দিয়ে ভাগ করলে 1/10 টাকা পাবো। কেউ যদি বলে যে আমি এভাবে না করে দশমিকে নিয়ে যেতে চাই, সেটাও পারবে। মূলধন দেখতে পাচ্ছি আমাদের 8,000 টাকা, সময় 3 বছর। আমাদের সূত্রটা আমরা জানি সবাই, চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা আমরা এখানে লিখে নিলাম। মানগুলো এখানে বসিয়ে দেওয়া হলো। এখানে 1 + 1/10, এখানে ক্যালকুলেটরে প্রেস করলে যে মানটা পাবো 0.1, তার সাথে 1 যোগ করলে পাবো 1.1, এটার উপরে পাওয়ার আছে 3। আমরা এই গুণ করার ক্ষেত্রে প্রথমে 1.1 এর উপরে পাওয়ার 3 এর কাজটা করে নিব, তারপরে 8,000 এর সাথে গুণ দেব। আমরা মান পেয়ে গেলাম। বার্ষিক 10 টাকা 50 পয়সা এত পার্সেন্ট মুনাফায় 5,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। এখন চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করার জন্য আমাদের সরাসরি কিছু করা যাবে না। প্রথমে আমাদের অবশ্যই মূলধনটা বের করে নিতে হবে, এবং তারপরে যেই মূল টাকাটা আমরা দেখতে পাচ্ছি এখানে 5,000 টাকা, সেটা আবার বিয়োগ করতে হবে, তখনই আমরা মুনাফাটা পাবো। তাহলে আমরা চলো দেখে নেই। দেওয়া আছে কি কি মান দেখো। মূলধন আছে 5,000 টাকা, মুনাফার হার আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা 100 দিয়ে ভাগ দেখিয়েছি, এখানেই ভাগ করে তোমরা লিখতে পারো। সময় 2 বছর। চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা আমরা সবাই জানি, এখন সূত্রের মধ্যে মানগুলো প্রয়োগ করে দেওয়া যাবে। তোমরা দেখতেই পাচ্ছ, পির মান ছিল 5,000, এখানে 1, আর এর মানটা আমরা এখানে বসিয়ে দিয়েছি, পাওয়ার হলো 2। এখানে ক্যালকুলেশন করে মানটা এসেছে 1.105। এখন আমাদের কাজ হবে এটার পাওয়ার 2 বের করা। এই পাওয়ার 2টা তোমরা দুভাবে করতে পারো, ক্যালকুলেটরে সরাসরি পাওয়ার আছে সে অনুযায়ী তুমি দিতে পারো, অথবা এই মানকে দুবার গুণ করে তারপর 5,000 এর সাথে গুণ করে দিলেও তোমরা পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে যে মানটা বের হলো, দশমিকে এসেছে, এটা চক্রবৃদ্ধি মূলধন বেরিয়েছে, কিন্তু আমাদের প্রশ্নে চক্রবৃদ্ধি মুনাফা চাওয়া হয়েছে। তাহলে চক্রবৃদ্ধি মুনাফার যে সূত্র সেটা হলো চক্রবৃদ্ধি মূলধন বিয়োগ প্রারম্ভিক মূলধন। এটাকে আমরা
অক্ষর দিয়েও প্রকাশ করতে পারবো, অর্থাৎ সি মাইনাস পি লিখেও আমরা সরাসরি করতে পারবো। তাহলে প্রথম মানটা আমরা দেখতে পাচ্ছি চক্রবৃদ্ধি মূলধন মাত্র বের করা হয়েছে, তা থেকে প্রারম্ভিক মূলধন হচ্ছে ৫,০০০, ১১০৫.১২৫ টাকা। এটাই হচ্ছে আমাদের উত্তর। একই হার মুনাফায় কোন মূলধনের ১ বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ৬,৫০০ টাকা ও ২ বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ৬,৭৬০ টাকা হলে মূলধন কত? আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি যে এখানে দুইটি মান দেওয়া আছে আলাদা আলাদা ভাবে চক্রবৃদ্ধি মূলধনের, প্রথম বছরান্তে আর দ্বিতীয় বছরান্তে, কিন্তু মূলধনটা কত সেটা আমরা এখনো জানি না। তাহলে আমরা কি করব সেটা এখন একটু দেখে নেই। আমরা প্রথমে ধরে নিতে পারি যে মূলধন হচ্ছে আমার এখানে পি, সময় হচ্ছে এন, মুনাফার হার হচ্ছে আর, এবং চক্রবৃদ্ধি মূলধনের সূত্র আমরা সবাই এটা জানি যে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। যেহেতু ১ বছরান্তে বলা হয়েছে তাহলে এই এন এর জায়গায় শুধুমাত্র ১ বসবে, অর্থাৎ এই পাওয়ারের জন্য এই রাশির কোনোই পরিবর্তন হবে না। ২ বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন বলার কারণে সবকিছু সেম থাকবে, শুধু পাওয়ার চলে আসবে ২। এখন আমরা যদি এটিকে দুটি সমীকরণ আকারে প্রকাশ করি তাহলে কেমন হয়? কারণ তোমার প্রথমে বলা আছে ১ বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ৬,৫০০ টাকা আর ২ বছরান্তে হলো ৬,৭৬০ টাকা। আমরা একটু সিরিয়াল মেনটেন করলাম, অর্থাৎ যেহেতু এটা বড় এই জন্য এটাকে আগে রাখলাম, আর এই মানটা ছোট এই জন্য এটাকে পরে রাখলাম। এভাবে করে আমরা ১ এবং ২ নং সমীকরণ নামাঙ্কিত করলাম। সমীকরণ ১ নংকে ২ নং দ্বারা যদি ভাগ করে পাই, অর্থাৎ বড় সমীকরণকে যদি ছোট সমীকরণ দ্বারা ভাগ করে ফেলি, তোমরা দেখো ভাগ অবস্থাটা কেমন হবে। বাম পাশের রাশির নিচে বাম পাশের অংশটাই দুইটা সমীকরণের, আর ডান পাশের সাথে ডান পাশের অংশের ভাগ সম্পর্ক করা হচ্ছে। তো তোমরা এখান থেকে লক্ষ্য করলে দেখবে পি উপরে নিচে মিলে যায়, তাহলে পি এই পি কে কেটে দিবে, আর ১ যোগ আর উপরে আছে স্কয়ার, নিচে আছে সিঙ্গেল একটা, তার মানে উপরে দুইটা নিচে একটা, কাটাকাটি করলে একটা থেকে যাবে। দেখো এখানে ১ যোগ আর রয়েছে, আর এখানে একটা সহজ কাটাকাটি করা হচ্ছে, শূন্য একটা করে জাস্ট কেটে দেওয়া হচ্ছে সহজ করে অঙ্ক করার জন্য। এটাকে নতুন করে ৩ নং সমীকরণ চিহ্নিত করা হলো। এখন এই ১ যোগ আর এই মানটুকু আমরা সবাই জানি যে ২ নং এটার মান দেওয়া আছে ৬,৫০০। তাহলে আমরা যদি এখন এই মানটুকু ১ নং এর ২ নং এ বসিয়ে দেই, তাহলে তোমরা দেখো এখানে ২ নং এ বসিয়ে দেওয়া হয়েছে পি ইন্টু ১ যোগ আর এর জায়গায় এখন এই মানটুকু চলে এসেছে এই যে এই ৩ নং থেকে। আড়াআড়ি ভাবে ৬,৫০০-র সাথে যদি এখন এই ৬৫০ উপরে ৬৭৬ নিচে নিয়ে যাওয়া হয়, আমরা এখানে গুণ এবং ভাগ সকল ক্যালকুলেশন করে আমরা এখান থেকে পাবো পির মান হচ্ছে ৬,২৫০ টাকা, এবং আমাদের উদ্দেশ্যই হচ্ছে এখানে এই মূলধনটা বের করা। সো আমাদের মূলধনটা বের হয়ে গেল। বার্ষিক শতকরা ৮ টাকা ৫০ পয়সা হারে চক্রবৃদ্ধি মুনাফায় ১০,০০০ টাকার ২ বছরের স্ববৃদ্ধি মূল ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। স্ববৃদ্ধি মূল কথাটার মানেই হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, এটাকে আরেক নামে বলা হয় স্ববৃদ্ধি মূল। তো আমরা ম্যাথটা একটু দেখে নেই। আমরা এখানে কি কি মান জানি সেটা আগে লিখে নিচ্ছি। মূলধনের পরিমাণটা আমরা জানি, সময়টা আমরা জানি, মুনাফার হারটাও আমরা এখান থেকে বের করে নিচ্ছি। তো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা আগে চক্রবৃদ্ধি মুনাফাটা বের করে নিব। চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে যেটা আমরা জানি স্ববৃদ্ধি মূল অথবা চক্রবৃদ্ধি মূলধন একই কথা। তো তোমরা দেখতে পাচ্ছ সূত্র পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, যেখানে ১০,০০০ টাকা হচ্ছে পির মান, ১ আছে, আর এর মানটা বসিয়ে দেওয়া হয়েছে। আমরা কিছুক্ষণ আগে এই ধরনের ক্যালকুলেশন দেখেছি। তো এখানে এই পাওয়ারের কাজটা কমপ্লিট করার পর আমরা পেয়ে যাব এই সির মান অথবা স্ববৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধি মূলের মান পেয়ে গেলাম।
এবার চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে এই স্ববৃদ্ধি মূল অথবা চক্রবৃদ্ধি মূল থেকে যদি প্রারম্ভিক মূলধনটা বিয়োগ করা হয়, তাহলে আমার নতুন যে মান এসেছে তা থেকে পূর্বের মানটাকে আমরা বিয়োগ করে দিচ্ছি। এতে করে আমার অবশিষ্ট থাকলো ১,৭৭২ টাকা ২৫ পয়সা। এটি হবে আমাদের উত্তর। প্রথমটুকু হচ্ছে স্ববৃদ্ধি মূলের এবং দ্বিতীয়টি হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার। মিনা কোন সংস্থা থেকে ৮% চক্রবৃদ্ধি হারে ৫,০০০ টাকা ঋণ নিয়ে প্রতি বছর শেষে সে ২,০০০ টাকা করে পরিশোধ করে। ২ কিস্তির পর আর কত ঋণ থাকবে? আমরা আবার প্রশ্নটা ফলো করব। মিনা কোন সংস্থা থেকে ৮% চক্রবৃদ্ধি হারে ৫,০০০ টাকা ঋণ নিয়ে প্রতি বছর শেষে ২,০০০ টাকা পরিশোধ করে, অর্থাৎ তার যতটুকু টাকা আসে সে সম্পূর্ণ টাকা না দিয়ে শুধুমাত্র ২,০০০ টাকা করে সে পরিশোধ করে। ২ কিস্তির পর তার আরো কত ঋণ থাকবে, অর্থাৎ এইভাবে সে ২,০০০ টাকা করে যদি জমা দিতে থাকে, দ্বিতীয় বছরেও যদি দেয়, তাতে তার আর কত টাকা ঋণ থেকে যাবে? আমরা প্রথম থেকে একটু দেখে যাব। ৮% চক্রবৃদ্ধি মুনাফায় আসলে তার কতটুকু মুনাফা আসে সেটাই আমরা কেউ এখনো জানি না। সেই মুনাফাটাই আমরা বের করতে চাচ্ছি। ১০০ টাকার ১ বছরের মুনাফা হচ্ছে ৮ টাকা। ১ টাকার ১ বছরের মুনাফা আমরা বুঝতেই পারছি ভাগ হবে। আর ৫,০০০ টাকা যেহেতু তার মোট অ্যামাউন্ট হচ্ছে ৫,০০০ টাকা, তাহলে ৫,০০০ টাকার ১ বছরের মুনাফা আমরা দেখতে পাচ্ছি এখানে। তোমরা এখানে কাটাকাটি করে অবশিষ্ট মান পাবে ৪০০ টাকা। এই ৪০০ টাকা হচ্ছে তার চক্রবৃদ্ধি মুনাফা বা শুধু মুনাফা বলা যাবে। তাহলে বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন হবে তার এই ৫,০০০ টাকার সাথে এই ৪০০ টাকা যোগ হয়ে যাবে, অর্থাৎ ৫,৪০০ টাকা। কিন্তু সে প্রতি বছর ২,০০০ টাকা করে পরিশোধ করে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? বছর শেষে পরিশোধ করে ২,০০০ টাকা, সুতরাং অবশিষ্ট কত থাকবে? ৫,৪০০ টাকা তার প্রথম বছরে দেওয়ার কথা ছিল, সে জায়গায় সে ২,০০০ টাকা জমা দেয়, বাকি থাকলো ৩,৪০০ টাকা। দ্বিতীয় বছরে যখন তার আবার চক্রবৃদ্ধি মুনাফার হিসাব হবে, তখন অবশ্যই যে কাজটা হবে সেটা হচ্ছে এই টাকাটার উপরেই তার এখন কাউন্ট করতে হবে। এখন আর ৫,০০০ টাকার উপরে হবে না, কারণ সে ২,০০০ টাকা অলরেডি দিয়ে দিয়েছে। তাহলে ৩,৪০০ টাকার উপরে দেখো স্ববৃদ্ধি মূলধন আবার নতুন করে তৈরি করতে হবে। P into 1 plus R to the power n, এখানে ৩,৪০০ টাকা ১ যোগ ৮% আর এর মান, আর এখানে n আসলে ১ হবে, কারণ এটা পরবর্তী বছরের যখন শুরু করছি তখন ১ বছরের জন্য আমরা হিসাব করছি। এজন্য এখানে n এর মান হবে ১। এজন্য এখানে আর ১ না দিলেও চলবে। ৮% মানে ০.০৮ যোগ করা হলো, সরাসরি এখন ৩৪০০ সাথে গুণ করে দেওয়া হলো, মান চলে এসেছে ৩,৬৭২ টাকা। এখন দ্বিতীয় কিস্তির পর তার আর কত ঋণ থাকবে? দ্বিতীয় কিস্তি বলতে প্রথম বছরে সে ২,০০০ টাকা পরিশোধ করেছে, তাহলে দ্বিতীয় বছরেও সে আরো ২,০০০ টাকা পরিশোধ করেছে। তাহলে আমরা হিসাব করছি যে দ্বিতীয় বছরান্তে পরিশোধ করে ২,০০০ টাকা, তাহলে অবশিষ্ট থাকে, তোমরা দেখতে পাচ্ছ বিয়োগ করে দেওয়া হয়েছে, অর্থাৎ এই ১৬৭২ টাকাই তার রয়ে গেছে ঋণ, যেটা তাকে পরবর্তী বছরে জমা দিতে হবে। প্রথম প্রশ্ন, চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কোনটি? দ্বিতীয় প্রশ্ন, বার্ষিক শতকরা ৫% হারে ৩,০০০ টাকার ২ বছরে চক্রবৃদ্ধি মূলধন কত হবে? মুনাফার হার ১০% হলে ৫০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত? অপশনগুলো দেখে নেই।